নাকবা দিবসের কঠিন প্রতিজ্ঞা, আল্লাহু আকবার বলে বজ্রনিনাদ, ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইসরায়েলি বাহিনী আসলে কাঁপাকাঁপির মধ্য দিয়েই যুদ্ধটা জেদ করে চালিয়ে নিচ্ছে। বেসামরিক ও নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করে তারা কি ব্যাটাগিরি দেখাতে চাইছে তাই যেন এক বিরাট প্রশ্ন। সেই তো আসল সৈনিক, বীর যোদ্ধা, যে বা যারা সরাসরি বুকে বুক পেতে লড়াই করে, গুলি বোমা বুকে ছুঁড়ে মারে, আবার বুক পেতে নেয়। ইসরায়েলি বাহিনীর সেনাদের এমনভাবে যুদ্ধ শিখিয়েছে নেতানিয়াহু, যা দেখলে ঘৃণা ছাড়া আর কিছু আসে না। এমন বর্বর ও বেঈমান সেনাদল, বেইজ্জত সেনাদল পৃথিবীর আর কোথাও দেখা যায় না। যাদেরকে দয়া করে একটু মাথা গোঁজার ঠাঁই দিয়েছিল ফিলিস্তিনিরা, সেই তারাই এদের ওপর হত্যালীলা চালাচ্ছে যুগের পর যুগ ধরে। নেমক হারাম, জারজ বংশধর। গেল নাকবা দিবসে তাই উচ্চারিত হয়েছে আবারও আল্লাহু আকবার ধ্বনি। সেই বজ্রনিনাদে কলজে বেরিয়ে গেছে ইসরায়েলি বাহিনীর। প্রতি বছর 15 মে ফিলিস্তিনিরা নাকবা দিবস পালন করেন। এই নাকবা দিবসের উৎপত্তি 1948 সালের 15 মে। ইহুদিবাদী মিলিশিয়ারা এদিন ফিলিস্তিনের জাতিগত নির্মূল অভিযান শুরু করে। এর আগে 14 মে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তখন ওই এলাকা ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। ইসরায়েলি বাহিনী বেশিরভাগ আরবকে তাদের এলাকা থেকে বহিষ্কার করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। ইহুদিবাদী আধা সামরিক বাহিনী এবং ইসরায়েলের সেনাবাহিনী এদিন নিজ ভূমি থেকে 7,50,000-এর বেশি ফিলিস্তিনির শিকড় উপড়ে ফেলে। হত্যা করা হয় অনেক ফিলিস্তিনিকে। 530 গ্রাম এবং শহরকে পুরোপুরি ধ্বংস করা হয় ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য। এ সময় অনেক আরব পালিয়ে যান। 1948 থেকে 1949 এই 2 বছরের আরব ইসরায়েল যুদ্ধের সময় প্রচুর ফিলিস্তিনি উদ্বাস্তু হয়ে পড়ে। 1967 সালের জুন মাসে আরব ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ হয়। তখন জর্ডান নদীর পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড থেকে আরও হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে পড়ে। নাকবার পর থেকে এই 76 বছর ধরে ফিলিস্তিনিদের জীবনকে ইসরায়েলিরা নিয়ন্ত্রণ করে আসছে। কোন পরিষেবাগুলো ফিলিস্তিনিরা ব্যবহার করতে পারবে, কোথায় কোথায় ভ্রমণ করতে পারবে, কি পরিমাণ সম্পদ তারা রাখতে পারবে এবং কোথায় তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারবে, তা সবই ইসরায়েল নিয়ন্ত্রণ করে আসছে। আল জাজিরা পাঠকদের জন্য তাদের প্রতিবেদনে ইসরায়েলি দখলদারির অধীনে ফিলিস্তিনিদের কিছু দৈনন্দিন সংগ্রামের কথা জানিয়েছে। গাজায় বসবাসকারী ফিলিস্তিনি এবং অধিকৃত পশ্চিম তীরে ও পূর্ব জেরুজালেমে বসবাসকারীদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইসরায়েল মূলত এই অঞ্চলে ফিলিস্তিনিদের চলাচল করতে দেয় না। 1995 সালে দখলকৃত পশ্চিম তীরকে অসলো চুক্তির অংশ হিসেবে এ, বি এবং সি অঞ্চলে ভাগ করা হয়েছিল। সি এলাকায় পশ্চিম তীরের 60% এবং প্রায় 3 লাখ ফিলিস্তিনির বাসস্থান। এলাকাটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু ইসরায়েল এখনও এ এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আসছে। 290টিরও বেশি অবৈধ ইহুদি বসতি এবং ফাঁড়ি তৈরি করা হয়েছে সেখানে। প্রায় 7 লাখ বসতি স্থাপনকারী বাস করে পশ্চিম তীরে। আন্তর্জাতিক আইনে ইসরায়েলি বসতি অবৈধ। ফিলিস্তিনি হওয়ার কারণে বাড়ি তৈরির জন্য ইসরায়েলের কাছ থেকে অনুমতি পাওয়া যায় না। তখন অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অনেক ফিলিস্তিনি অনুমতি ছাড়াই বাড়ি তৈরি করতে বাধ্য হন। গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পূর্ব জেরুজালেমে 62 বছর বয়সী ফাখরি আবু দিয়াবের বাড়ি ইসরায়েলি বুলডোজার গুড়িয়ে দেয়। তিনি আল জাজিরাকে বলেছেন, আমার সব স্মৃতি সেই বাড়িকে ঘিরে ছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত ফিলিস্তিনি বাসিন্দাদের তাদের নিজস্ব বাড়ি ভেঙে ফেলার বিনিময়ে টাকা দেয়, তবে আবু দিয়াব তার স্মৃতিময় বাড়ি ভেঙে ফেলতে চাননি। 2009 সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত 10,700টি ফিলিস্তিনি মালিকানাধীন অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। এছাড়া 16,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ বলেছে। প্রতিদিন ভোরের আগে হাজার হাজার ফিলিস্তিনি শ্রমিক তাদের কাজে বের হন, কিন্তু ইসরায়েলি সামরিক চেক পয়েন্টগুলোর মধ্য দিয়ে তাদের যেতে হয়। জনাকীর্ণ চেক পয়েন্টগুলো পার করার জন্য খাঁচা সদৃশ একটি গলিতে বসে অপেক্ষা করতে হয়। ইসরায়েল ফিলিস্তিনিদের আন্দোলন এবং সম্পদের ওপর ব্যাপক বিধিনিষেধ বসিয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের বেকারত্বের হার বিশ্বের
তৃতীয় সর্বোচ্চ স্থানে নিয়ে গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 2024 সালের জানুয়ারি পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে ফিলিস্তিন জুড়ে প্রায় 5,07,000 ফিলিস্তিনি চাকরি হারিয়েছেন। ILO বলেছে, যদি গাজা যুদ্ধ জুন পর্যন্ত চলতে থাকে তবে ফিলিস্তিনে বেকারত্ব 45% ওপরে পৌঁছবে, যা গত বছরের একই সময়ে 25% ছিল। ফিলিস্তিনের আর্থিক সম্পদের ওপর ইসরায়েলের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। 1990-এর দশকের মাঝামাঝি থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ তত্ত্বাবধানকারী প্যালেস্টাইন অথরিটির অর্থাৎ PA এর হয়ে প্রতি মাসে প্রায় $188 মিলিয়ন কর সংগ্রহ করে, যা PA এর মোট রাজস্বের 64%। PA এর ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে ইসরায়েল। ফলে দখলকৃত পশ্চিম তীর এবং গাজায় কর্মরত আনুমানিক 1,50,000 কর্মচারীর বেতন প্রদানে সমস্যার মুখে পড়ছে PA। 1967 সাল থেকে ইসরায়েল ঐতিহাসিক ফিলিস্তিন দখল করে এবং 3 লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছিল। তখন আরব বিশ্বের সঙ্গে ফিলিস্তিনিদের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ফিলিস্তিনিরা আমদানি ও রপ্তানি করতে পারে এমন পণ্যের চলাচল নিয়ন্ত্রণ করে ইসরায়েল। 2001 সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাতে ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংস করে দেয়। বিমানবন্দরটি ওই অঞ্চলের একমাত্র ফিলিস্তিনি পরিচালিত বিমানবন্দর ছিল। ফিলিস্তিনের সীমানা এবং সম্পদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যে ঘাটতি রয়েছে। ইসরায়েলি অর্থনীতির ওপর নির্ভরের অর্থ রপ্তানির প্রায় 80% ইসরায়েলে চলে যায়। ইসরায়েল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT সরঞ্জামের আমদানি সীমাবদ্ধ করে রেখেছে। ইসরায়েল যখন উচ্চগতির 5G মোবাইল ইন্টারনেট চালু করছে, অন্যদিকে ফিলিস্তিনি নেটওয়ার্ক অপারেটরদের শুধু অধিকৃত পশ্চিম তীরে 2018 সাল থেকে 3G এবং গাজায় 2G ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনের প্রযুক্তি খাতকে থামিয়ে দিয়েছে। এছাড়া ইসরায়েলি নেটওয়ার্কগুলো অনলাইনে ফিলিস্তিনি বিষয়বস্তু নিরীক্ষণ এবং সেন্সর করতে পারে। দখলকৃত পশ্চিম তীরের প্রধান ভূগর্ভস্থ জলাশয় সহ এই অঞ্চলের বেশিরভাগ পানি সম্পদ ইসরায়েল নিয়ন্ত্রণ করে। অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা প্রায়ই এর ব্যবহারে নিষেধাজ্ঞার সম্মুখীন হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন মাথাপিছু 100 লিটার নিরাপদ পানি ব্যবহারের কথা উল্লেখ করেছে। 2023 সালে ইসরায়েলিরা গড়ে প্রতিদিন 247 লিটার পানি পেয়েছে, কিন্তু অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিরা পান 82 লিটার পানি। ইসরায়েলি দখলদারিত্বে ফিলিস্তিনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ক্রমাগত হুমকির মুখে পড়েছে। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে জাদুঘর, গ্রন্থাগার, মসজিদ সহ 200টিরও বেশি সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান ধ্বংস হয়েছে। ইসরায়েল গাজার প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ 390টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের দৈনন্দিন জীবন ইসরায়েলি দখলদারির অধীনে খুব সীমিত হয়ে গেছে। এই নিয়ন্ত্রণ ও আধিপত্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। জাতিসংঘের পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের অর্থনীতিকে তাদের ওপর নির্ভরশীল করে তুলেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলের নিপীড়ন অব্যাহত রয়েছে। এই ব্যবস্থার অর্থ নাকবা সত্যিই শেষ হয়নি। ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য স্থল অভিযান থেকে বাঁচতে চলতি সপ্তাহে দক্ষিণ গাজার শহর রাফা ছেড়েছেন প্রায় 4.5 লাখ ফিলিস্তিনি। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার UNRWA এক বিবৃতিতে জানায়, গত 6 মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় 4.5 লাখ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত 5 মে রাফা শহরের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের জন্য সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা ওই বিবৃতিতে UNRWA আরও জানায়, বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা। এ বিষয় নিয়ে এক্সে কয়েকটি ছবিও পোস্ট করে UNRWA। ছবিগুলোতে রাফা শহরের ফাঁকা রাস্তার চিত্র উঠে এসেছে। ওই রাস্তাগুলোর আশপাশের অঞ্চল তাঁবু ও অস্থায়ী আশ্রয় শিবিরে ঠাসা ছিল। এদিকে গাজায় প্রথমবারের মতো জাতিসংঘের কর্মী নিহত হয়েছেন। গাড়িতে করে গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে যাওয়ার সময় হামলায় জাতিসংঘের এক কর্মী নিহত এবং আরও একজন আহত হয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, গত সোমবার UN লেখা একটি গাড়িতে করে তাদের কর্মীরা রাফা শহরের কাছের ইউরোপিয়ান হসপিটালে যাচ্ছিলেন। তবে কারা এ হামলা চালিয়ে থাকতে পারে এ বিষয়ে জাতিসংঘ থেকে কিছু জানানো হয়নি।
অবশ্য ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী গাড়িটি সক্রিয় যুদ্ধক্ষেত্র দিয়ে যাচ্ছিল এবং ওই পথ সম্পর্কে গাড়ির আরোহীদের কোনো ধারণা ছিল না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া একটি ভিডিও ফুটেজে ইউরোপিয়ান হসপিটালের বাইরে ইউএন লেখা একটি গাড়ি দেখতে পাওয়া যায়। গাড়িটির গায়ে একাধিক গুলির গর্ত রয়েছে। বিবিসি ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ নিশ্চিত করে বলেছে, তারা ইউএন ডিফেন্স অব সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে একটি প্রতিবেদন পেয়েছে, যেখানে বলা হয়েছে তাদের 2 কর্মী গত সোমবার রাফা এলাকায় আহত হয়েছেন। আইডিএফ ঘটনাটি পর্যবেক্ষণ করে দেখার কথা জানিয়েছে। এদিকে গাজায় জাতিসংঘের কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন তাঁর মুখপাত্র ফারহান হক। পৃথক এক বিবৃতিতে গুতেরেস বলেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে জাতিসংঘের 190 জনের বেশি কর্মী নিহত হয়েছেন। তবে প্রথম কোনো আন্তর্জাতিক কর্মী নিহত হওয়ার ঘটনা সোমবারই প্রথম ঘটেছে। এর আগে গত এপ্রিল মাসের শুরুতে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক খাদ্য দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 6 আন্তর্জাতিক ত্রাণ কর্মী এবং তাদের একজন ফিলিস্তিনি সহকর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল এবং আইডিএফ ভুল স্বীকার করে তাদের জ্যেষ্ঠ 2 সেনা কর্মকর্তাকে বরখাস্ত করে। এদিকে গত বছরের অক্টোবর থেকে শুরু করে গাজায় ত্রাণকর্মীদের গাড়িবহর ও অবস্থানে অন্তত 8 বার হামলা চালিয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি কর্তৃপক্ষকে আগে থেকেই এসব অবকাঠামো ও গাড়িবহরের যাত্রাপথের তথ্য দেওয়ার পরও এসব হামলা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। নতুন এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ কখনোই এসব হামলা সম্পর্কে কোনো ত্রাণ সংস্থাকে অগ্রিম হুঁশিয়ারি বা সতর্কবাণী পাঠায়নি। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।